সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা আউট অফ ট্রেন্ড ফার্মাসিউটিক্যাল সেক্টরের তিনটি লিডিং স্টক নিয়ে বিস্তারিত আলোচনা করব। রেনাটা, স্কয়ার ফার্মা এবং বেক্সিমকো ফার্মা নিয়ে। এই তিনটি কোম্পানি বাংলাদেশে ওয়েল এস্টাবলিশড, তাদের বিজনেস মডেল বাংলাদেশে সাকসেসফুল, ম্যানেজমেন্ট ভালো, ভালো ব্র্যান্ড ইমেজ আছে এবং টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্সড। এছাড়াও এই তিনটি কোম্পানি প্রতিকূল পরিবেশে টিকে থাকার সক্ষমতাও আছে। আপনি যদি একজন লং টার্ম ইনভেস্টর হয়ে থাকেন, এই তিনটি কোম্পানি আপনার ইনভেস্টমেন্টের জন্য গুড চয়েস হতে পারে। সো বন্ধুরা, আজ আমরা এই তিনটি স্টক নিয়ে কুইক একটি রিভিউ দিচ্ছি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটি শুরুতে আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে আমরা দেখে নেব রেনাটা লিমিটেড, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল দিকগুলো। এই কোম্পানিটির টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং সিকিউরিটিজ প্রায় 11,46,96,96,000। আর এই কোম্পানিটি রিজার্ভে আছে 2,826 কোটি টাকার মতো। কারেন্ট ইয়ারে থার্ড কোয়ার্টার পর্যন্ত এই কোম্পানিটির আর্নিং 23 টাকা 34 পয়সা। বর্তমান পি রেশিও 39.14। আর গত 5 বছরের আর্নিং এর ধারাবাহিকতা যদি দেখি, আর্নিং এ তেমন একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি না, তবে এই কোম্পানিটির আর্নিং এর মধ্যে একটা স্টেডিনেস আমরা লক্ষ্য করছি। আর নেট অ্যাসেট ভ্যালু এই কোম্পানিটির বর্তমানে 274 টাকা 39 পয়সা। আর এই কোম্পানিটির গত বছর ডিভিডেন্ড ইল্ড প্রায় 1%। আর এখানে গত বছর তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, দেখা যাচ্ছে 140% তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, আর 7% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। আর শেয়ার হোল্ডিং স্ট্রাকচার, এই কোম্পানিটির ডাইরেক্টর হোল্ডিং 51.29%, ইনস্টিটিউশন হোল্ডিং 19.43%, ফরেন হোল্ডিং 22.72% এবং পাবলিক হোল্ডিং 6.56%। সো ওভারঅল ফান্ডামেন্টাল বিবেচনায় এটি একটি স্ট্রং কোম্পানি, তবে ডিভিডেন্ড ইল্ডটা কিছুটা পোর। আর্নিং এ খুব একটা গ্রোথ নেই, তবে একটা স্টেডিনেস আছে। সো এই কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে ইনভেস্ট করলে সুইটেবল হবে আপনার জন্য। ডলার কস্ট অ্যাভারেজ বলতে আমরা বোঝাচ্ছি প্রতি মাসে আপনি এই স্টকটি কিছু কিছু করে বাই করলেন, দীর্ঘ সময় ধরে এভাবে বাই করতে থাকলেন, এটাকে ইউজুয়ালি ডলার কস্ট সংক্ষেপে বলা যায়। এতে করে আপনি যদি ইনভেস্ট করেন, আপনার ঝুঁকিটা অনেক কম থাকে। যদি শেয়ার প্রাইসটা গ্র্যাজুয়ালি কমতে থাকে, আপনি কম প্রাইসে কিনতে থাকবেন, আপনার অ্যাভারেজ ডাউন হতে থাকবে। এখন আমরা টেকনিক্যালি এই কোম্পানিটির অবস্থান দেখব। আমরা মান্থলি চার্ট নিয়েছি, যেহেতু এটি একটি ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, আমরা লং হরাইজনে এই স্টকটির অবস্থান জানার চেষ্টা করব। আমরা এখানে একটি চ্যানেল ড্র করেছি। এই স্টকটি এই চ্যানেলের মধ্য দিয়ে দীর্ঘ সময় ধরে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং 2021 সালে এখানে একটা ব্রেকআউট করে এবং ব্রেকআউট করে একটা স্ট্রং র্যালি করে এবং আপ টু আমরা দেখতে পাচ্ছি প্রায় 1280 টাকা পর্যন্ত র্যালি করে এবং বর্তমানে কিছুটা কারেকশন মুডে আছে। তবে ফ্লোট প্রাইস থাকাতে এই স্টকটি একটা প্রাইস পয়েন্টে স্টাক হয়ে আছে। আর একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই স্টকটি 2007 থেকে তার যাত্রা শুরু করে, তার ট্রেন্ডটি শুরু করে এবং এই ট্রেন্ডটি কিন্তু এখনো কন্টিনিউ করছে, এই আপ ট্রেন্ডটি। সো দীর্ঘ এক যুগেরও সময় বেশি ধরে এই স্টকটি আপ ট্রেন্ডে আছে এবং এখনো আপ ট্রেন্ড কন্টিনিউ করে যাচ্ছে। সো এটি একদিক থেকে যারা 10-15 বছর আগে ইনভেস্ট করেছিলেন, তারা একটা ডিভিডেন্ড যে গেইন করেছেন, ডিভিডেন্ড গেইনের পাশাপাশি কিন্তু একটা হিউজ ক্যাপিটালও গেইন করেছেন। সো দুদিক থেকেই কিন্তু তারা লাভবান হয়েছেন, ডিভিডেন্ড গেইন প্লাস ক্যাপিটাল গেইন। আর নট অনলি দ্যাট, এই স্টকটির আরো একটি ভালো দিক হচ্ছে এটি কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের যে পারফরমেন্স, তার চেয়ে অনেক বেশি পারফর্ম করেছে। এখন এই স্টকটির ফ্লোর প্রাইস যদি ইমিডিয়েটলি তুলে দেওয়া হয়, তাহলে এই স্টকটির যে সাপোর্ট, ফার্স্ট সাপোর্ট আমরা আইডেন্টিফাই করছি 1190, এই জোনটাতে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটা সাপোর্ট, এবং আমরা এই ট্রেন লাইনটি যেটি ড্র করেছি তার আপার বেন্ড ট্রেন লাইনটি এখন একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। আর এই সাপোর্টটি যদি ব্রেকডাউন করে, পরবর্তী সাপোর্ট নেবে 1060, এই জোনটাতে এসে এই স্টকটি আবার সাপোর্ট নেবে। সো আপনি যদি ইন্টারেস্টেড হন এই স্টকটিতে ইনভেস্ট করতে, আপনি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে প্রতি মাসে কিছু কিছু স্টক কালেক্ট করলে, স্টকটি যদি দাম কমেও যায়, আপনি অ্যাভারেজ ডাউন করতে করতে আপনার একটা
ভালো একটা প্রাইস পয়েন্টে আপনার এন্ট্রি থাকবে এবং এটি যখন আবার রেলি করবে আপনি একটা ক্যাপিটাল গেইন পাবেন, প্লাস এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনার ডিভিডেন্ড গেইনও হবে। আর এই স্টকটির আরো একটি নেগেটিভ দিক আমরা তুলে ধরছি, আমরা পজিটিভ নেগেটিভ সব দিকগুলোই আসলে বিশ্লেষণ করি। এই স্টকটির আমার কাছে আরেকটি নেগেটিভ দিক মনে হয়েছে, স্টকটি কিন্তু প্রতি বছর বছর কিছু স্টক ডিভিডেন্ড দিচ্ছে। স্টক ডিভিডেন্ড দিলে সমস্যা হচ্ছে কোম্পানিটির লাইবিলিটি বাড়ছে এবং মার্কেটে কিন্তু নাম্বার অফ সিকিউরিটির সংখ্যাও বাড়ছে, শেয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে, দুদিক থেকেই কিন্তু সমস্যা। সো ইউজুয়ালি গুড কোম্পানিজ আর গিভিং অনলি ক্যাশ ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড অনেক ক্ষেত্রে কোম্পানি যখন একটা হিউজ গ্রোথ ফেজে থাকে তখন তাদের লিকুইডিটি দরকার হয়, তখন তারা ক্যাশ ডিভিডেন্ড না দিয়ে কিছুটা স্টক ডিভিডেন্ড দেয়, কিন্তু এই কোম্পানিটি সেটি কন্টিনিউ করছে, এটা একটি কনসার্নিং বিষয়। এই ব্যাপারটা আরো একটু অ্যানালাইসিস করা দরকার। আপনারা যারা এই স্টকটিতে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড আপনারা সেটা আরো বিশ্লেষণ করে আপনারা ভালো মতো বিশ্লেষণ করে করবেন। এছাড়াও ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে যে আদার প্যারামিটার গুলো হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডাস্ট্রি সাইকেল বোঝা এবং ইন্ডাস্ট্রি কি গ্রোথ ফেজে আছে কিনা সেটা আইডেন্টিফাই করাও অনেক গুরুত্বপূর্ণ বিষয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে। এখন আমরা দেখে নেব স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল দিকগুলো। এই কোম্পানিটির টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং সিকিউরিটিজ 88 কোটি প্রায় 64 লাখ। এটা আসলে একটা বিগ পেইড কোম্পানি, বিগ ক্যাপ কোম্পানি। সো একটা হিউজ নাম্বার অফ সিকিউরিটিজ আমরা দেখতে পাচ্ছি। সাধারণত লার্জ ক্যাপ কোম্পানিগুলো প্রাইস অ্যাকশন কিছুটা কম হয় এবং বর্তমান যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে দুর্বল একটা অবস্থান, এই ধরনের সিচুয়েশনে প্রাইস অ্যাকশন হওয়াটা ডিফিকাল্ট এই ধরনের লার্জ ক্যাপ কোম্পানিগুলোর ক্ষেত্রে। সো বিগ পেড আপ কোম্পানিগুলোর ক্ষেত্রে প্রাইস অ্যাকশনটা কিছুটা ডিফিকাল্ট, তবে মার্কেট যদি স্ট্রং হয় এই কোম্পানিগুলো, এগুলো ব্লু চিপ কোম্পানি এবং এগুলো কিন্তু ভালো প্রাইস অ্যাকশনও আমরা দেখি। এখন এই কোম্পানিটির রিজার্ভটা দেখে নিচ্ছি। রিজার্ভে আছে 9,255 কোটি টাকার মতো। আর কারেন্ট ইয়ারে থার্ড কোয়ার্টার পর্যন্ত তাদের আর্নিং 16 টাকা 82 পয়সা। আর বর্তমান যে পি রেশিও 9.35, এটি কিন্তু খুবই সুইটেবল একটা পজিশনে আছে ইনভেস্টমেন্ট করার জন্য। আর গত 5 বছরে তাদের আর্নিং এর ধারাবাহিকতা যদি আমরা দেখি, আর্নিং এর মধ্যে কিছুটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, এটি একটি ভালো দিক। আর বর্তমান যে নেট অ্যাসেট ভ্যালু 116 টাকা 70 পয়সা। এখন আমরা দেখে নেব ডিভিডেন্ড ইল্ড। ডিভিডেন্ড ইল্ড লাস্ট ইয়ার ছিল 4.61% এবং গত বছর তারা 100% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আরেকটি ব্যাপার লক্ষণীয়, এটি কিন্তু ইয়ার বাই ইয়ার তাদের ডিভিডেন্ড ইল্ড বাড়ছে, এটি কিন্তু ভালো একটি দিক। কিন্তু তারপরও এখানে আমি একটি ব্যাপার দেখব, সেটি হচ্ছে গত বছর ওরা প্রায় 20.5 টাকার মতো তারা আর্ন করেছিল, কিন্তু পে আউট করেছিল 10 টাকা, 10 টাকা পার শেয়ার। অনেকে হয়তো 100% যারা নতুন ইনভেস্টর তারা হয়তো বুঝতে পারবেন না, এই স্টকটির ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, 10 টাকায় 100% ডিভিডেন্ড দিয়েছে মানে 10 টাকা রিটার্ন এসছে। তো এখন প্রশ্ন হলো তারা আর্ন করেছে 20 টাকা 50 পয়সা, তারা ডিভিডেন্ড পে করলো 10 টাকা, আর বাকি টাকাটা তারা রিজার্ভে রেখে দিয়েছে। বাট এটি একটি ওয়েল এস্টাবলিশড কোম্পানি, এই কোম্পানিটার ক্ষেত্রে তাদের যে আর্নিং সেই অনুপাতে অ্যাটলিস্ট 70% তারা ডিভিডেন্ড পে আউট করাটা আমি পার্সোনালি মনে করছি যে 70% পর্যন্ত তাদের ডিভিডেন্ড পে আউট করা উচিত। ওভারঅল ফান্ডামেন্টাল বিবেচনায় এটি খুব সুইটেবল একটি ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল একটি স্টক। পি রেশিও বর্তমানে খুব সুইটেবল পজিশনে আছে এবং একটি স্ট্রং কোম্পানি, ব্র্যান্ড ইমেজ ভালো, সব দিক থেকে কিন্তু ভালো। আর উইকনেস যেগুলো আছে আমরা তুলে ধরলাম আপনাদেরকে। এখন আমরা টেকনিক্যালি মান্থলি চার্টে এই স্টকটির অবস্থান দেখে নিচ্ছি। এই স্টকটিও কিন্তু 2003-4 সাল থেকে যাত্রা শুরু করেছিল। এখানে একটা ছোটখাটো রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি, একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এরপর আবার একটা সিগনিফিক্যান্ট কিন্তু কারেকশনে পড়ে যায় এবং ফাইনালি এটি তার যাত্রা শুরু করে 2007-8 থেকে এবং বর্তমানে এই যে ট্রেন্ডটি কন্টিনিউ করেছে এই ট্রেন্ডটি কিন্তু এখনো কন্টিনিউ করছে এবং এখনো কিন্তু এই স্টকটি আপ ট্রেন্ডে আছে। সো রেনেটার মতো এই স্টকটিতেও যারা 10-15 বছর আগে এন্ট্রি দিয়েছিলেন তারা একটা হিউজ ক্যাপিটাল গেইন করেছেন, পাশাপাশি ডিভিডেন্ড গেইনও তাদের হয়েছে। এবং এই স্টকটিও রেনেটার মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের পারফরমেন্স থেকেও অনেক বেশি পারফরমেন্স করেছে এবং একটা ট্রিমেন্ডাস প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, হিউজ গ্রোথ।
আমরা দেখতে পাচ্ছি। সো এটি 2017 থেকে একটা স্ট্রং আপ ট্রেন্ডে ছিল, আপ টু 2017 পর্যন্ত এটি একটা স্ট্রং র্যালির মধ্যে ছিল, এবং এরপর কিন্তু একটা বড় রকমের কারেকশনে পড়ে এবং আপ টু 155 পর্যন্ত আসে। এটা প্রবাবলি করোনার সময় এবং যুদ্ধকালীন পরিস্থিতি সবকিছু মিলে এই জায়গাটাতে কিন্তু একটা বড় রকমের পতন হয়েছে, এবং এখান থেকে কিন্তু আবার পরে ঘুরে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়ে এটি কিন্তু 252 পর্যন্ত একটা প্রাইস অ্যাকশন করে এখন আবার একটা কারেকশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। সো এই স্টকটিও ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে ইনভেস্ট করাটা সুইটেবল হবে। আর বর্তমানে এই স্টকটি একটি সাপোর্ট পয়েন্টে আছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যদিও কিছুটা নিচে আছে, এখানে ফ্লোর প্রাইস অবস্থান করছে, ফ্লোর প্রাইসে স্টকটি এখন অবস্থান করছে, এবং এটি হচ্ছে প্রাইস পয়েন্ট লেভেল 209.8। সো এই স্টকটির ক্ষেত্রে যদি ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়, এখন কিন্তু ফার্দার কারেকশন হতে পারে। সো আমরা এখন একটি ফিবোনাচি চার্ট ড্র করেছি, এটি যদি ফ্লোর প্রাইস ইমিডিয়েটলি তুলে দেওয়া হয়, মার্কেটের যে অবস্থান এটি কিন্তু 200 লেভেল পর্যন্ত চলে আসতে পারবে। এখানে ফিবোনাচির একটি সাইকেল, 50% একটি সাইকেল 200 লেভেলে 200 পর্যন্ত আসতে পারে। সো এই স্টকটিও কিন্তু ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে মান্থ বাই মান্থ যদি অল্প অল্প করে ইনভেস্ট করা যায়, সেক্ষেত্রে কিন্তু তেমন একটা ঝুঁকি থাকে না। আর স্টকটি যদি আবার এখান থেকে একটা রিভার্সাল নেয়, এখানে কোনো একটা পয়েন্ট থেকে যদি সাপোর্ট নিয়ে রিভার্সাল নেয়, সেক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং প্রাইস অ্যাকশন হতে পারে। তবে এটি ডিপেন্ড করছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওভারঅল অবস্থান কেমন সেটার উপর, কারণ বর্তমানে মার্কেট কিন্তু খুবই উইক। এ ধরনের উইক মার্কেটে এ ধরনের একটা লার্জ ক্যাপিটাল ক্যাপের একটা কোম্পানি খুব একটা ভালো পারফরমেন্স হয়তো করবে না। তবে ইউজুয়ালি যারা এ ধরনের স্টকগুলোতে ইনভেস্ট করেন, তারা কিন্তু ক্যাপিটাল গেইন থেকেও ডিভিডেন্ডটাকে বেশি গুরুত্ব দেন, এবং ওটাই তাদের কাছে খুব একটা বিবেচ্য বিষয় থাকে যে ডিভিডেন্ড বছর শেষে কত পাচ্ছেন, সেটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত ইনভেস্টমেন্ট, যা ইনভেস্টিং স্টকগুলোতে। আর এটি একটি ব্লু চিপ স্টক। আর আমরা তো ফান্ডামেন্টাল ব্যাপারগুলো আপনাদেরকে দেখালাম। এখন যদি আপনাদের এই স্টকটি ভালো লাগে, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই 3টি স্টক নিয়ে আমরা রিভিউ দিচ্ছি, এবং আপনাদের মতামতগুলো কিন্তু আমরা কমেন্ট বক্সে পেলে আমাদের একটা সার্ভের মতো হয়ে যাবে, এবং আপনাদের মতামতগুলো পেলে আপনারা কোন কোম্পানিটাকে বেশি পছন্দ করছেন, কেন করছেন, এগুলো যদি আমাদেরকে দিতে পারেন, আমরা ডকুমেন্টারি একটা হয়তো পরবর্তীতে আরেকটি ভিডিও পাবলিশ করব, এবং সেক্ষেত্রে আপনাদের মতামতগুলোকে গুরুত্ব দিয়েই ওই পোস্টটা আমরা আবার নতুন করে দেব। সো ওভারঅল এই স্টকটিও কিন্তু ইনভেস্টমেন্টের জন্য আমাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী খুব ভালো একটা স্টক। তবে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল। শর্ট টার্ম যারা ট্রেড করার জন্য চিন্তা ভাবনা করছেন, এই স্টকটি হয়তো সুইটেবল হবে না। আর এবং এখন বর্তমানে স্টকটি ফ্লোর প্রাইসে অবস্থান করছে। সো যারা ট্রেডিং এর চিন্তা ভাবনা করছেন, তারা এই ব্যাপারটা মাথায় রাখবেন। আরেকটি ব্যাপার, আমরা আপাতত এই স্টকগুলোর প্রাইস অ্যাকশন কেমন হবে, সামনে কতদূর যাবে, এটা এখন আপাতত ডিসকাস করছি না, কারণ এখন স্টকটি কিন্তু স্লিপি অবস্থায় আছে। স্টকটি যদি ফ্লোর প্রাইস থেকে ঘুরে দাঁড়ায়, তখন আমরা একটি আবার আপনাদেরকে আপডেট দেব, এবং কতটা প্রাইস অ্যাকশন হতে পারে আপনাদেরকে জানাবো। এখন আমরা দেখে নিচ্ছি বেসকিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল দিকগুলো। এটিও কিন্তু একটি লার্জ ক্যাপ, একটি লার্জ বিগ পেড আপ কোম্পানি। টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং সিকিউরিটিজ 44,61,00,000 প্রায়। আর এই কোম্পানিটির রিজার্ভে আছে 3,086 কোটি টাকা তাদের রিজার্ভে আছে, এবং কারেন্ট ইয়ারে থার্ড কোয়ার্টার পর্যন্ত তাদের আর্নিং 8 টাকা 15 পয়সা। বর্তমান পি রেশিও 13.45। সো 13.45 এটি কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ভালো একটি অবস্থান। আর আমরা যদি গত 5 বছরে তাদের আর্নিং এর ধারাবাহিকতা দেখি, আর্নিং এর মধ্যে কিন্তু কিছুটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। তবে 2021-22-এ এসে কিন্তু স্টাক হয়ে গেছে, আর গ্রোথ তেমন একটা দেখা যাচ্ছে না। আর বর্তমান নেট অ্যাসেট ভ্যালু এই কোম্পানিটির 91 টাকার প্রায়। আর আমরা এখন দেখে নিচ্ছি ডিভিডেন্ড ইল্ড। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড, লাস্ট ইয়ার ডিভিডেন্ড ইল্ড ছিল 2.26%, আর গত বছর তারা 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। সো এই কোম্পানিটির ক্ষেত্রেও ডিভিডেন্ড ইল্ডটা আমার কাছে পরই মনে হচ্ছে, কারণ তারা 11 টাকার চেয়েও বেশি আর্ন করেছিল, মাত্র দিয়েছে 3.5 টাকা। সো ডিভিডেন্ড ইল্ড কিন্তু আরো
বাড়া উচিত, অ্যাটলিস্ট 70% কিন্তু ডিভিডেন্ড ইল্ড হওয়া উচিত। এই পয়েন্টটাতে আমি একটু উইকনেস পাচ্ছি এই কোম্পানিটির। আর আমরা যদি শেয়ার হোল্ডিং স্ট্রাকচার দেখি, এটি স্পন্সর ডাইরেক্টর পোর্শনে আছে প্রায় 30%, ইনস্টিটিউশন পোর্শনে আছে প্রায় 24%, এবং ফরেন পোর্শনে আছে 29% প্রায়, এবং পাবলিক পোর্শনে আছে 17% প্রায়। সো ওভারঅল সবকিছু বিবেচনায় এটিও একটি স্ট্রং কোম্পানি, ব্র্যান্ড ইমেজ ভালো, ওভারঅল সবকিছুই ভালো, তবে ডিভিডেন্ড ইল্ডটা আরেকটু বাড়া উচিত। অ্যাটলিস্ট 60 থেকে 70% ডিভিডেন্ড ইল্ড হলে ভালো হয়, মানে ওরা যে আর্ন করছে ইয়ারলি যে আর্নিং, ওই আর্নিং যদি 70% ওই আর্নিং থেকে ডিভিডেন্ড পে আউট করে, তাহলে কিন্তু এটা খুব সুইটেবল একটি কোম্পানি হবে। ওভারঅল যে সবকিছুর ধারাবাহিকতা অনুযায়ী মোটামুটি ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল একটি কোম্পানি। এখন আমরা দেখে নিচ্ছি মান্থলি চার্টে এই স্টকটির অবস্থান। এই স্টকটিও একটা ট্রিমেন্ডাস কিন্তু রেলি করেছে 2020 সালের পর থেকে, কিন্তু একটা স্ট্রং রেলির মধ্যে ছিল, কিন্তু এরপরে কিন্তু এটি আপ টু এটি হিট করেছিল 252 এই প্রাইস পয়েন্ট থেকে, কিন্তু একটা বড় রকমের আবার কারেকশনও দেখছে, এবং বর্তমানে এটি আছে 186 টাকা এই প্রাইস পয়েন্টে এসে ফ্লোর প্রাইসে অবস্থান করছে, এখন স্টাক হয়ে আছে। তো এই কোম্পানিটিও কিন্তু 2007-8 সাল থেকে যে যাত্রা শুরু করেছিল, এখনো কিন্তু একটা আপ ট্রেন্ড বজায় আছে, এবং এখানে মাঝখান দিয়ে কিছু অনেকটা লম্বা সময় ধরে সাইডওয়ে মুভমেন্ট ছিল, এবং ফাইনালি এখান থেকে একটা ব্রেকআউট দিয়ে কিন্তু একটা স্ট্রং রেলির মধ্যে আছে, এবং এখন বর্তমানে কারেকশন ফেজে আছে। এই কোম্পানিটিও আমরা বলতে পারি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ওভারঅল পারফরমেন্স, সেই ওভারঅল পারফরমেন্স থেকে কিন্তু ভালো পারফরমেন্স করেছে, এবং 2021 সালে কিন্তু এই কোম্পানিটির একটা বড় রকমের উত্থান আমরা দেখতে পাচ্ছি। একটা হিউজ ক্যাপিটাল গেইন কিন্তু এখানে পেয়েছে যারা লং টার্ম এই স্টকটিতে ইনভেস্ট করেছেন এবং হোল্ড করেছেন। আরেকটি ব্যাপার হচ্ছে স্টকটি এখন যে কারেকশন মোডে আছে, যদি ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়, তাহলে এই স্টকটির ফার্স্ট যে সাপোর্ট সেটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। মান্থলি চার্টে কিন্তু 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ একটি স্ট্রং সাপোর্ট। সো 140 এটি একটি স্ট্রং সাপোর্ট। আর এই সাপোর্ট যদি ব্রেকডাউন করে, সেক্ষেত্রে আমরা একটি ফিবোনাসি চার্টের মাধ্যমে দেখার চেষ্টা করব। এই সাপোর্টটি যদি ব্রেকডাউন করে, তাহলে 61% যে ফিবোনাসি সাইকেল সেটি হবে 126 প্রাইস পয়েন্ট লেভেল। সো 126 টাকায় এটা এসে পরবর্তী সাপোর্ট পাবে। সো এই স্টকটির ব্যাপারেও আমরা বলবো যে ইনভেস্টিং স্টকগুলো অলওয়েজ বেস্ট ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে ইনভেস্ট করা, প্রতি মাসে অল্প অল্প করে এই স্টকটি কেনা যেতে পারে, এবং আপনাদের যদি কোম্পানিটি ভালো লাগে, আপনারা এই সিস্টেমে আপনারা ইনভেস্ট করতে পারেন। সো প্রাইস অ্যাকশনের ব্যাপারে এখন আমরা আপাতত কিছু বলছি না, কারণ ব্লু চিপ স্টকগুলোতে ইউজুয়ালি আমরা যেটা অলরেডি আপনাদেরকে বলেছি, ডিভিডেন্ড ইল্ড বছর শেষে কত ডিভিডেন্ড পাওয়া যাবে সেটা হচ্ছে একটা বিবেচ্য বিষয়। এছাড়া স্টকগুলো যদি প্রাইস অ্যাকশন শুরু করে, আপনাদেরকে আমরা একটা ফার্দার আপডেট দেব যে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে নিয়ার ফিউচার। সো বন্ধুরা, এই তিনটি স্টক নিয়ে এটাই ছিল আমাদের ফাইন্ডিংস। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আপনাদের মতামতগুলো কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতের উপর আমরা বেস করে আরো একটি পোস্ট করব, এবং মোস্ট প্রেফার্ড এই তিনটি কোম্পানির মধ্যে মোস্ট প্রেফার্ড কোন কোম্পানি সেটার একটা আমরা সার্ভের মাধ্যমে জানতে চাইবো। আপনাদের মতামতের উপর বেস করে সেটাকে আমরা ফার্দার স্টাডি করব, এবং ফার্দার আবার এটা নিয়ে আমরা একটা পোস্ট করব। সো বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম।